দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি এক একজন মানুষের জীবনের দর্শনের সাথে জড়িত। অর্থাৎ আপনি কিভাবে বাঁচতে চান, কত বড় আপনার স্বপ্ন, এটির সঙ্গে অনেক কিছু জড়িত। কারো কারো স্বপ্ন হয়তো থাকে আপনি অনেক দামি একটা বাড়িতে থাকবেন, অনেক লাক্সারি একটা গাড়ি ব্যবহার করবেন। আবার কেউ কেউ হয়তো ভাবেন যে আমি একটা শান্তির জীবন চাই, আমেরিকায় এসে আমি একটা আমেরিকান চাকরি চাই। এটি স্বপ্ন নয়, এটি প্রয়োজনের তাগিদে, জীবিকার তাগিদে, আপনার পরিবারকে ভালো রাখার জন্য আপনি হয়তো আমেরিকান একটি সিটি, ফেডারেল অথবা স্টেট জবের কথা ভাবছেন এবং এই পথটা অনেক কঠিন বলে মনে করছেন। কিন্তু এটি যে কঠিন নয় তার প্রমাণ এর মধ্যেই এই নিউ ইয়র্ক সিটি সহ নিউ ইয়র্ক স্টেট যেখানে আপনি বসবাস করছেন, সেই জায়গাগুলোতে আপনি যখন যাবেন দেখবেন আপনার পরিচিত, আপনার গায়ের রং, আপনার ভাষায় কথা বলে এমন প্রচুর বাংলাদেশি এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করছেন। তার মানে এটি সম্ভব, এবং এটি সম্ভব হচ্ছে, এটি পারা যাচ্ছে। আপনি কেন পারবেন না? তাই আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাংলাদেশি ডিগ্রি দিয়ে আপনি আমেরিকান সরকারি চাকরি কিভাবে পাবেন। খুবই জটিল একটি বিষয়, কারণ অনেকে হয়তো জানেন না যে এটি সম্ভব। এটি কিভাবে সম্ভব সে বিষয়টি জানতেই আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাকসেস কেরিয়ার কনসাল্টিং ফার্মের চেয়ারম্যান MD A জামানকে। জামান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি TVN24-কে এত সুন্দর তথ্যমূলক একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। জি, দর্শক আপনারা যারা দেখছেন, চাইলে আপনারাও এইসব বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে প্রশ্ন করে আপনারা যে কোনো চাকরি সংক্রান্ত বিষয়ে জানার সুযোগ রয়েছে। একই সঙ্গে আমাদের ফেসবুক পেজেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে কমেন্টসে প্রশ্ন রাখতে পারবেন। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আপনাকে উত্তর খুঁজে দেওয়ার। MD জামান, আপনার কাছে শুরুতে যে বিষয়টি আমরা আজকে শিরোনাম করেছি, অর্থাৎ বাংলাদেশে আপনি পড়াশোনা করেছেন, বাংলাদেশি কোনো একটা ইউনিভার্সিটি কিংবা কলেজ থেকে একটি ডিগ্রি নিয়েছেন, জি। এরপর স্বপ্নের খোঁজে আমেরিকায় অভিবাসী হয়েছেন। যে কোনো স্টেটাসে আপনি আমেরিকায় চলে আসতে পারেন। তারপরে সে আপনি যদি চিন্তা করেন সেখানকার পড়াশোনা দিয়ে আমেরিকায় চাকরি করবেন, এটি কিভাবে সম্ভব? এটা আসলে সম্ভব। আপনার যেটাই থাকুক না কেন, আপনার যে ডিগ্রিটাই থাকুক না কেন, সেই ডিগ্রি লেভেলেই আপনার এখানে সিটি গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ফেডারেল গভর্নমেন্টের জব আছে। আপনার যদি হাই স্কুল ডিপ্লোমা বা বাংলাদেশে ইন্টারমিডিয়েট থাকে, বা বাংলাদেশে ব্যাচেলার ডিগ্রি থাকে, বা বাংলাদেশে মাস্টার্স ডিগ্রি থাকে, এখানে বেশ কিছু এজেন্সি আছে বাংলাদেশের ওই সার্টিফিকেটগুলো আপনার ইভ্যালুয়েশন করে নিয়ে তারা আপনাকে সেই ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রি দিচ্ছে। ইউএসএ ইকুইভ্যালেন্ট কি? তো সাপোজ আপনি মাস্টার্স করে আসছেন হয়তো, এখন তো মাস্টার্স যারা করছে 4 ইয়ার্স মাস্টার্স যারা করছেন, এবং 4 ইয়ার্স যারা অনার্স করতেছেন এবং 1 ইয়ার মাস্টার্স যারা করতেছেন, তাদের ইকুইভ্যালেন্সি মাস্টার ডিগ্রি পাচ্ছে। মানে আমেরিকান একটা ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রি এবং বাংলাদেশের একটা ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রি সেম? এই সেম। ওকে। যদি আপনার 4 ইয়ার্স অনার্স এবং 1 ইয়ার মাস্টার্স থাকে, দ্যাট মিনস এখানে এসে যখন আপনি ওই এজেন্সিগুলোর মাধ্যমে আপনার সার্টিফিকেটগুলো ইভ্যালুয়েশন করবেন, তখন তারা আপনাকে মাস্টার্স ডিগ্রি দিচ্ছে। তাহলে আপনি কেন ট্রাই করতে পারবেন না? ওকে, তার মানে আপনার পড়াশোনা নিয়ে আর কোনো সমস্যা নেই, আপনাকে পড়াশোনা নিয়ে আমেরিকার কোনো কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে অনেক হাইলি একটা ডিগ্রি নিয়ে তারপর চাকরি করতে হবে, না, বিষয়টি এটা? এরকম কোনো কথা নেই যে আপনার বাংলাদেশে মাস্টার ডিগ্রি আছে অথবা এখানে এসে আবার আপনাকে আবার ডিগ্রি নিয়ে তারপরে মাঠে নামতে হবে না। কোন একটি কোর্স করতে হবে, কোন একটি ডিপ্লোমা নিতে হবে, কোন একটি সার্টিফিকেট নিতে হবে, বিষয়গুলো এরকম আপনি অলরেডি ক্যাপাবল। রাইট, অলরেডি ক্যাপাবল, অলরেডি ইউ আর কোয়ালিফাইড। আপনার যদি ব্যাচেলার ডিগ্রি থাকে ইউএস ইকুইভ্যালেন্ট, ওই লেভেলে যে জবগুলো আছে সেই জব ফিল্ডেই আপনি নামবেন, সেই জব ফিল্ডে আপনি কম্পিটিশন করবেন। আপনার যদি হাই স্কুল ডিপ্লোমা থাকে, সেই লেভেলের যে পজিশনগুলো আছে আপনি সেই লেভেলের পজিশনগুলোর জন্য ট্রাই করবেন। আর আপনার যদি মাস্টার্স থাকে এবং আরো ভালো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি ট্রাই করবেন সেই লেভেলের পজিশনগুলো। সেই লেভেলের পজিশনগুলোই তো তারা চাচ্ছে যে ইউএসএ ইকুইভ্যালেন্ট আপনার কি আছে। তখন এইখানে থেকে তো আপনি ওই এজেন্সিগুলো থেকে ইউএসএ ইকুইভ্যালেন্ট পেলেনি। আচ্ছা, তো আপনার মাস্টার ডিগ্রি হলে হোয়াই নট ইউ আর ট্রাইং টু দোজ পজিশন। আপনার ব্যাচেলার হলে ইউ ক্যান ট্রাই ইট। মানে আপনি তখন মাস্টার্স লেভেলের চাকরির জন্য আবেদন করতে পারবেন। এরপরে তো আসলে পরীক্ষা কি মধ্যে বিষয় আছে, কিন্তু আমরা এই ইকুইভ্যালেন্ট যারা এই যে এজেন্সি গুলো করে থাকে, এটা কি খুব জটিল প্রক্রিয়া? মানে আপনাকে কি অনেক কিছু করতে হবে এই এজেন্সি গুলোতে গিয়ে? না, এটা একদম ইজি প্রক্রিয়া, এটা জটিল প্রক্রিয়া না। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন বাংলাদেশ থেকে এখানে আসব তখন যেন আমি সার্টিফিকেট
ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিট, যেটা একসময় ট্রান্সক্রিপ্ট ছিল, বা ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিট বোধ, ওগুলো নিয়ে আসলেই এখানে এজেন্সিতে গেলে ওরা ইকুইভ্যালেন্স করে দেয়। এটা জটিল, অরিজিনাল কপিগুলো লাগবে। অরিজিনাল কপিগুলো লাগবে, হ্যাঁ। এবং এটির জন্য কি ইউনিভার্সিটি অর্থাৎ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে কি তারা যোগাযোগ করবে যে আসলে কি এটি ভেরিফাই করবে কিনা, নাকি এটি আপনি যে সার্টিফিকেট গুলো নিয়ে আসছেন সেগুলোকে তারা ইকুইভ্যালেন্ট করে দিচ্ছে? অ্যাকচুয়ালি ভেরিফাই তারা করে, হ্যাঁ, কিন্তু স্পেসিফিক সবগুলো হয়তো করে না, বাট ওরা ভেরিফাই করে যে ইউনিভার্সিটি আছে কিনা, বা ইউনিভার্সিটির কতটা গ্রহণযোগ্যতা, বা এই স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে কিনা, এই জিনিসগুলো তারা ভেরিফাই করে। ভেরিফাই তাদের করতে হয়, বাট এটির জন্য আপনাকে কোনো ঝামেলা এটির জন্য আপনার কোনো ঝামেলা না, সেটা তাদের ব্যাপার। কোন এজেন্সিগুলো এটি করে? এটা এখানে আসলে অনেক এজেন্সি আছে। ওকে। তার মধ্যে গ্লোব ল্যাঙ্গুয়েজ সার্ভিসটা, তার মধ্যে আপনার জবের জন্য যে ইভ্যালুয়েশনটা তার করে, এটা খুবই ভালো, আমি অ্যাডভাইস করবো আর কি। ওকে, তার মানে হলো যে আপনি প্রস্তুত এখন লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, অর্থাৎ যুদ্ধের জন্য যে রসদ, অস্ত্র, গোলা, কামান দরকার, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সেটি আপনার আছে। এরপরে মানে চাইলে অভিবাসী হিসেবে যারা আসছেন তারা সবাই কি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নাকি এখানে আসার পর আপনাকে অবশ্যই গ্রিন কার্ড হোল্ডার হতে হবে, আপনাকে অবশ্যই সিটিজেন হতে হবে? এখন নিউ ইয়র্ক স্টেটে আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে, সেই ওয়ার্ক পারমিট যাদের আছে তারাও করতে পারবেন। আচ্ছা। এখন সিটিজেন এবং গ্রিন কার্ড হলে তো কোনো কথাই নাই। ইন দিস টাইম আপনার যদি ওয়ার্ক পারমিটও থাকে, নিউ ইয়র্ক স্টেটের ডিক্লেয়ার করছে যে ওয়ার্ক পারমিট যাদের আছে তারাও গভর্নমেন্ট সেক্টরে ইন করতে পারবে, অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট ছাড়া। আবার ল এনফোর্সমেন্টের মধ্যে যে ট্রাফিক এনফোর্সমেন্ট আছে, সেটা ওয়ার্ক পারমিট দিলেও আবার করা যায়, ওয়ার্ক পারমিট দিয়েই করা যায়। তাহলে তো আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার ওয়ার্ক পারমিট থাকলেই আপনি কাজ করতে পারবেন। স্বাভাবিক যে ওয়ার্ক পারমিট ছাড়া তো কেউ লিগালি কাজ করতে পারবে না। সো একেবারে ন্যূনতম যেটা দরকার ওয়ার্ক পারমিট, সেটি হলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, দুটো জিনিসই আপনার আছে। এখন আপনাকে কোথায় যেতে হবে? কি ভাই, নিঃসন্দেহে কোনো একটা অফিসে গিয়ে বললে তো আর চাকরি দেবে না, কি করতে হবে? এখন হলো আপনার এডুকেশন আছে, আপনার ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ আছে, দ্যাট মিনস ইউ আর কোয়ালিফাইড ফর দোজ পজিশন হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ইউর এডুকেশন, রাইট? এখন আপনাকে ট্রাই করতে হবে, আপনাকে কিছু জিনিস আছে আপনার থাকতে হবে, এক্সট্রা কিছু থাকতে হবে, যেমন আপনার কম্পিউটার লিটারেসি কেমন, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কেমন, স্পিকিং আন্ডারস্ট্যান্ডিং, আপনি কম্পিউটার কেমন জানেন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। আপনি কমিউনিকেশনটা করতে পারতেছেন কিনা তাদের সাথে, বা তাদের কথাগুলো আপনি বুঝতে পারতেছেন কিনা, বা আপনার কম্পিউটারের নলেজ কতটুকু আছে, যেমন মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে, বা একটা সফটওয়্যার যদি নতুন একটা সফটওয়্যার বানান, এই সফটওয়্যারটা আপনি অপারেট করতে পারবেন কিনা, এই জিনিসগুলো লাগবে। কমিউনিকেশন স্কিলের জায়গাটা অনেকেই একটু জড়তা, স্বাভাবিক যে বাংলাদেশ থেকে পড়াশোনা করে এসেছেন, বাংলাদেশি স্কিল হয়তো তার আছে, কিন্তু এখানে কোন লেভেলের কমিউনিকেশন স্কিল লাগবে? একেবারে IELTS 9 পাওয়ার মতো কমিউনিকেশন স্কিল লাগবে, নাকি আপনি সাধারণ চলাফেরা কিংবা কথা বলার জন্য যেগুলো দরকার, বোঝাপড়ার জন্য যেগুলো দরকার, সেগুলো হলেই হবে? এখানে আমি যদি বলি যে কমিউনিকেশন স্কিলটাকে যদি আমি 3টা লেভেল করে নিই, যেমন একটা অ্যাডভান্স লেভেল, একটা ইন্টারমিডিয়েট লেভেল, আর একটা বেসিক লেভেল। হ্যাঁ, তো বেসিক লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলের মাঝামাঝি যে জিনিসটা আছে, এই জিনিসটাই যদি আপনার থাকে, হ্যাঁ, দেন আপনি ট্রাই করতে পারেন, তাদের সাথে কম্পিটিশন আনতে পারেন। অর্থাৎ সাধারণের চেয়ে একটু ভালো, একেবারে অনেক ভালো নয়, একটু ভালো যদি হয়, আপনি বুঝতে পারছেন, বলতে পারছেন, তাহলে আপনি এই কাজটা করতে পারছেন। হয়ে গেল, সব যোগ্যতা হয়ে গেল। এখন কোথায় যাবেন? কোথায় গিয়ে তিনি অ্যাপ্লাই করবেন? কোথায় তিনি জানবেন কোন চাকরিটি পাওয়া যায়, কোন চাকরির সুযোগ সুবিধা কি, সেগুলোর ইনফরমেশন গুলো কোথায় পাবেন? এখন এইখানে আপনি যেহেতু গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার গভর্নমেন্ট সেক্টরের স্পেসিফিক যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন আপনি যদি ফেডারেল গভর্নমেন্টে যান, ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইটে যেতে হবে। ফেডারেল গভর্নমেন্ট ওয়েবসাইটটা হলো usagjob.gov। আর যদি আপনি স্টেট গভর্নমেন্টে ট্রাই করতে চান, আপনি সেই সংশ্লিষ্ট স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইটটাতে যেতে হবে। যেমন নিউ ইয়র্ক স্টেট, আপনি গুগলে সার্চ করলেই হবে নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস, দেন ওই সিভিল সার্ভিসে নিউ ইয়র্ক স্টেটের যে সিভিল সার্ভিসের জবগুলো আছে সব চলে আসবে। আর এখন আপনি যদি তারপরে আপনি যদি না, আপনি সবগুলোতে ট্রাই করবেন, সিটিতেও ট্রাই করবেন, ওকে,
তাহলে সিটিতে ট্রাই করেন। আপনি সিটির ওয়েবসাইটটা হলো DCAS, আপনি DCAS দিয়ে গুগলে সার্চ করলেই চলে আসছে, ডিপার্টমেন্ট অফ সিটি ওয়াইটি অ্যাডমিনিস্ট্রেটিভ। ওখানে দেখতে পাবেন যে কি কি পজিশনগুলো আছে, কোন পজিশনটা আপনার এডুকেশন বা এক্সপিরিয়েন্সের সাথে যাচ্ছে। যদি যেটাই আপনি পান, আপনি ওটার জন্য আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করে রাখেন। এখানে আবার কিছু কাউন্টি গভর্নমেন্টের স্পেসিফিক পজিশন আছে, সেগুলোর জন্য ট্রাই করতে পারেন। ওকে, তারপরে আপনাকে চাকরি খোঁজার জন্য অনলাইনে যেতে হচ্ছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে গিয়ে সেখানে আপনাকে লোক আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হচ্ছে, অর্থাৎ একটা Right. অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, এরপর আপনি সেখানে অ্যাপ্লাই করতে শুরু করলেন। রাইট। অ্যাপ্লাই অনেকেই করেন, অনেকেই করেন। চাকরি সবার জন্য তো আর এতগুলো পজিশন তো আর নেই। আমরা একেবারে যদি স্পেসিফিকলি আসি, সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম, আপনাদের এই ফার্ম থেকে এখন পর্যন্ত প্রচুর সংখ্যক বাংলাদেশি বিভিন্ন সিটি, স্টেট, ফেডারেল জবে গিয়েছেন। জি। কিভাবে তাদেরকে, যারা অ্যাপ্লাই করছেন কিংবা যখন আপনি জানলেন যে তার এডুকেশন কোয়ালিফিকেশন আছে, তিনি মোটামুটি মানের কমিউনিকেশন করতে পারছেন, তারপর আপনারা তাকে কিভাবে প্রস্তুত করে তোলেন একেবারে চাকরি পাওয়ার দিন পর্যন্ত? অ্যাকচুয়ালি সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম যে জিনিসটা করে, সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আপনার এভরি স্যাটারডে সানডে ক্লাস নেয় যে সিভিল সার্ভিস এক্সামগুলোর জন্য কি ধরনের টপিক্সে তাদের স্টাডি করতে হবে। সেই স্টাডিগুলোর জন্য তারা প্র্যাকটিস করায়, প্র্যাকটিস টেস্ট আছে, প্র্যাকটিস টেস্ট দিয়ে তাদেরকে স্টাডি করানো হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হইল, প্রথমেই একটা ছেলে বা মেয়ে যখন আসে, তখন তার এডুকেশন এবং এক্সপিরিয়েন্সটা রিজুমিতে দেখা হয় যে তার এডুকেশন কী আছে এবং রিজুমিতে এক্সপিরিয়েন্স কী আছে। অ্যাকর্ডিং টু রিজুমি, অ্যাকর্ডিং টু দেয়ার এডুকেশন, তখন সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম লোক আপ করে এই ছেলেটা বা এই মেয়েটার কোন ডিপার্টমেন্টে কোন পজিশনটা তার সাথে যায়। ওকে, হ্যাঁ, তারপরে লুক আপ করার পর যখন কোনো পজিশন পেল, তখন তার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়। হ্যাঁ, মেবি সেভারাল অফ পজিশন, নট অনলি 1 2 3 পজিশন, সেভারাল অফ পজিশন ট্রাই করে তারা। এখন অ্যাপ্লিকেশন পাওয়ার পরে কিছু কিছু এক্সামে আপনার রিটেন দিতে হয়, এবং কিছু কিছু এক্সাম আছে যে উইদাউট রিটেনে সরাসরি ফেস টু ফেসই তারা নিচ্ছে। এখন এই রিটেন এক্সামগুলোর জন্য এবং ফেস টু ফেস এক্সামগুলোর জন্য সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আপনার এভরি স্যাটারডে সানডে 5টা থেকে 8টা পর্যন্ত ক্লাস করায়, যে রিটেন এক্সামে কী কী পড়তে হবে, ইংলিশে কী পড়তে হবে, ম্যাথে কী পড়তে হবে, বা অন্যান্য টপিকসগুলো কী পড়তে হবে, বা আমার ফেস টু ফেসে যায় কী ধরনের কোশ্চেনগুলো আমাকে ফেস করতে হবে, সেই জিনিসগুলো। এবং প্রতি মাসে আমাদের একটা মক ইন্টারভিউ সেশন থাকে, যারা জব পায় তারা এসে ইন্টারভিউ নেয়, আমি থাকি বা আরও এখানকার যে ছেলেমেয়েরা থাকে এরা ইন্টারভিউ নেয়, দিচ্ছে ইন্টারভিউ, মক ইন্টারভিউ যেটাকে বলা হয়। এইভাবে তাদেরকে প্রিপেয়ার করা হয়। অর্থাৎ তাকে একেবারে হাতে কলমে আপনি কোন চাকরির জন্য কোন পরীক্ষাটা নিতে হচ্ছে সেটি প্র্যাকটিস করাচ্ছে। তারপর যদি ইন্টারভিউতে যায়, তাহলে ইন্টারভিউটা কিভাবে ফেস করবে, কোন প্রশ্নের কি উত্তর হওয়া উচিত, কিভাবে সেটি উত্তরটি ডেলিভারি দিতে হবে, সেটি আপনাদের প্রতিষ্ঠান থেকে করে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে এখন তো অনেকেই জিজ্ঞেস করতে পারে যে আমি একটি কাজ হয়তো করছি, সেই কাজটি ফেলে কেন সিটি, স্টেট কিংবা ফেডারেল চাকরিতে যাব, কি সুযোগ সুবিধা আসলে? এখানকার সরকারি চাকরি তো আর বাংলাদেশের মতো ঘুষ খেতে পারবেন না, অনেক টাকা পয়সার সুযোগ নেই, অনেক পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ নেই, কারণ এখানে সবাইকে জবাবদিহি করতে হয়। তাহলে কিসের লোভে, কিসের জন্য, কিংবা কোন মোহে, কোন আগ্রহ থেকে, আমি যদি একেবারে পজিটিভলি বলি, আগ্রহটা কোন জায়গায় যে সরকারি চাকরি করব? আগ্রহটা এটাই যে আপনার এডুকেশনের সাথে আপনি যে এডুকেশনটা আপনার লাইফে আর্ন করছেন, সেই এডুকেশনটা আপনি ইউটিলাইজ করতে পারছেন কিনা, বা করবেন কিনা, বা করেন কিনা। নাম্বার ওয়ান, আপনি মাস্টার ডিগ্রি পাস করে আসছেন, আপনি কেন ওই স্টোরে সেলসম্যান হবেন, বা আপনি কেন ট্যাক্সি চালাতে যাবেন, বা আপনি কেন সেই কাজটা অর্জবে যাবেন, যেহেতু আপনার ডিগ্রি আছে। নাম্বার ওয়ান, যেহেতু আপনার ডিগ্রি আছে, তাহলে ওই ডিগ্রি লেভেলে যেহেতু এখানে অপশন আছে, ওই লেভেলে যে জবগুলো আছে ওই জবগুলোর জন্য ট্রাই করেন। এটা নাম্বার ওয়ান। ওখান ট্রাই করার পর যখন আপনি জবটা পেয়ে গেলেন, আপনি অড জব করে মেক করতেছেন 5,000, আর এখানে অড জব কি সিটি বা স্টেটে জব করে আপনি মেক করতেছেন 3,500 বা 4,000। কমে গেল, বাট স্টিল এটা ভালো। কারণ হলো এখানে প্রচুর ফ্লেক্সিবিলিটি আছে। আপনার স্যাটারডে সানডে অফ পাচ্ছেন। আপনার যদি ওভার টাইম থাকলে কিন্তু আরো বেড়ে যাবে, তখন কমবে না। অড জবের চাইতে তখন আরো বেড়ে যাবে। কেমন বাড়বে? মানে ওভারটাইম সিমিলারিটি হয়ে যাবে, বা তার চেয়েও আরো বাড়তে পারে। কারণ হলো ওভার টাইম হলো আপনার রেগুলার আওয়ারের চাইতে 1/2 বেশি, দেড় গুণ বেশি পাচ্ছেন। তাহলে এখন ওভার টাইম যদি না থাকে,
আর এখানে আরেকটা অপশন আছে আপনার গভর্নমেন্ট সেক্টর জবগুলোতে প্রতি বছর তো বেতন ইনক্রিজ করে। আমরা যেটা বাংলাদেশে আপনার যে কি বলে ওই যে ইনক্রিমেন্ট বলতো, এখানে ইনক্রিমেন্ট বলে না, বাট এখানে প্রতি বছর আপনার ইউনিয়নের সাথে কন্ট্রাক্ট হচ্ছে, একবার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কন্ট্রাক্ট হচ্ছে, এই কন্ট্রাক্ট হচ্ছে প্রতি বছর দেখা যাচ্ছে 2-1 বার আপনার স্যালারি ইনক্রিজ হচ্ছে 4% 5% প্রতি বছর হচ্ছে। তারপরে আপনার যদি একটা প্রমোশন পেয়ে যান 2-3 বছর পরে একটা প্রমোশন হয়ে যেতে পারে, তারপর ডে বাই ডে আপনার বেতন আরো বাড়তেছে। এখন এইখানে আরো আপনার যে বেনিফিটগুলো, রিটায়ারমেন্ট বলেন, মেডিকেল সুবিধা, রিটায়ারমেন্ট প্ল্যান, তারপরে লিভ গুলো আছে, সিক লিভ, পার্সোনাল লিভ, ভ্যাকেশন লিভ, প্রচুর সুযোগ সুবিধা আছে। তো এখন প্রচুর ছুটি আছে। তাহলে এই জিনিসগুলো আপনার একটা এক কথায় বলা যায় যে একটা গভর্নমেন্ট সেক্টরের জবে ঢুকতে পারলে আপনার লাইফে একটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। এবং ইনকামটা যদি স্বাভাবিক যে আপনি হয়তো ধারণা দিচ্ছিলেন 3,000 3,500 এরকম একটি, কিন্তু ওভারঅল ইনকামের লেভেলটা কেমন ভেরি করে, মানে কত থেকে শুরু হয়ে কত পর্যন্ত যারা ঢুকতে চান তাদের জন্য? এখন এটা ডিপেন্ড করবে হলো যে আপনি কোন লেভেলে ঢুকলেন। আপনি কি ব্যাচেলার লেভেলের একটা পজিশনে চলে গেলেন, নাকি মাস্টার লেভেলের একটা পজিশনে চলে গেলেন, নাকি আপনার অ্যাসোসিয়েট লেভেলের একটা পজিশনে গেছেন, বা নাকি আপনি হাই স্কুল ডিপ্লোমা লেভেলের পজিশনে চলে গেছেন। এখন এইখানে গভর্নমেন্ট সেক্টরগুলোতে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকে আপনার, সেই ব্যাচেলার লেভেলের যে পজিশনের স্যালারিগুলো, সেটা স্টার্টিং স্যালারি হলো আপনার মিনিমাম 55 থেকে 75। তো 55 থেকে 75 ইট ইজ ফাইন। আর ব্যাচেলার লেভেল যদি না থাকে, আপনার যদি অ্যাসোসিয়েট ডিগ্রিতে যান বা হাই স্কুল ডিপ্লোমা যান, আপনার স্টার্টিং স্যালারি হবে 50 থেকে 55 বা 60। আচ্ছা। তাহলে আর যদি মাস্টার্স লেভেলে এবং আপনার যদি এনাফ এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে আপনি 90 অ্যাবাভ বা 100 অ্যাবাভ চলে যেতে পারেন। আর প্রমোশন 2-1টা পাইলে তো আপনার অটোমেটিক্যালি 2-4-5 বছর পরে আপনার স্যালারি অটোমেটিক্যালি 100-এর উপরে চলে যাবে। ওকে। পরীক্ষা যেটি হয়, অর্থাৎ আপনি আপনার প্রস্তুত করলেন, তাকে প্র্যাকটিস করালেন, পরীক্ষাটা কেমন? এটা কি খুব কঠিন পরীক্ষা? মানে অনেক প্রতিযোগিতা, অনেক প্রতিযোগী, কয়েক লাখ অ্যাপ্লাই করলো, তার মাঝখান থেকে মাত্র 200-300 নিচ্ছে, বিষয়গুলো এরকম কম্পিটিশন, নাকি জব সেক্টরটা, বাজারটা সম্পর্কে একটু যদি আইডিয়া দেন। একটু এখানে বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটে বা নিউ ইয়র্ক সিটিতে তো কম্পিটিশন থাকবেই, কম্পিটিশন আছেই। ওকে। হ্যাঁ, তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটা বুঝতে পারছি, যে আমার মনে হয় যে আমাদের বাঙালি কমিউনিটির যে ছেলেমেয়েরা, হ্যাঁ, এরা এই কম্পিটিশনের জন্য আসলে ফিট। কিছুটা তাদের শুধুমাত্র একটু ঝালাই করে নিতে হয়, একটু ঝালাই করে নিলেই তাদের সাথে তারা কম্পিটিশনে টিকে যাচ্ছে এবং তারা জব পেয়ে যাচ্ছে। তাহলে এইভাবে একটু নিজেকে ঝালাই করে নিতে হবে। ওকে। ঝালাই করে নিল, কিন্তু চাকরি পাওয়ার জন্য কতদিন সময় আসলে? মানে ধরেন কোন একজন শিক্ষার্থী আজকে এই অনুষ্ঠান দেখে মনে করলেন কালকে সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মে তিনি ভর্তি হবেন, কোচিং করবেন, আপনি যেভাবে পড়াবেন সেভাবে পড়বে, যেভাবে প্র্যাকটিস করাবেন প্র্যাকটিসও করলো, চাকরি পেতে কতদিন লাগবে? এখন এটা ডিপেন্ড করবে হলো যে আপনার ওপেনিং কত দ্রুত আসতেছে। ওপেনিং থাকতে হবে নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার ক্যাপাবিলিটি কত। সাপোজ আপনি সাকসেসের সাথে হইলেন, হওয়ার পরে 3 সপ্তাহ পরে একটা ইন্টারভিউ পেয়েছেন, ওকে, 3 উইকস, আফটার 3 উইকস। তা আপনাকে ওইভাবে যদি আপনি ফেস করে উইন হয়ে আসতে পারেন, দেন দ্যাট মিনস 3 উইকসের মাথায় আপনি পেয়ে গেলেন। যেমন গত মাসে একটা ঘটনা ঘটছে, আমার এখানে একটা ছেলে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে পরের সপ্তাহে তার একটা ইন্টারভিউ সেট হয়েছে। এই এক ইন্টারভিউরে সে জব অফার পেয়ে গেছে, সে জব অফার পেয়ে গেছে। দ্যাট মিন্স তার একটা অনলি, এটা ওপেনিং ছিল, তার ওপেনিং ছিল, এবং তাকে আমি ইন্টারভিউতে পাঠাইছি, তারা হায়ার করে ফেলছে। অনলি ওয়ান। চাকরির বাজেটটা কেমন, মানে সিটি, স্টেট কিংবা ফেডারেল? আমরা তো একটা সময় খুব সরকার যখন পরিবর্তন হলো দেখলাম যে ফেডারেল জবের যারা করছেন তারা সবাই আতঙ্কিত, অনেককে আমরা দেখছি লে অফ করা হচ্ছিল। মানে এখনকার বাজেটটা কেমন? স্টিল তো ফেডারেল জবে ফ্রিজে আছে, বাট সিটি এবং স্টেট জবগুলো স্টিল তারা হায়ার করছে এবং হচ্ছে, জব হচ্ছে, স্টিল জব হচ্ছে। তার মানে পুরো বিষয়টি আমরা আসলে এই 20 মিনিট কিংবা 22 মিনিটে নিঃসন্দেহে পুরোপুরি পরিষ্কার করতে পারবো না, কিন্তু আমরা আসলে টাচ করে যেতে চাই, আমরা আসলে ধারণা দিতে চাই, আমরা আপনার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনের জন্য আমরা একটা অ্যাঙ্গেল কিংবা একটা উইন্ডো আমরা খুলে দিতে চাই, যে আপনি এরপরে নিজেই চেষ্টা করবেন, বাকি প্রশ্নগুলো উত্তর নিঃসন্দেহে আপনারা পাবেন। সবশেষ প্রশ্নটি আমরা করতে চাই আপনার কাছে, সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের সাকসেস রেট কত? আপনাদের সাকসেস ক্যারিয়ারের সাকসেস রেট কত?
অ্যাকচুয়ালি আমি এই প্রায় 12-13 বছর এটা চালাচ্ছি। এই 12-13 বছরে মোর দেন 1000 অফ পিপল বাঙালি কমিউনিটির তারা বিভিন্ন ডিপার্টমেন্টে গভর্নমেন্ট সেক্টরে ইন হয়েছে। এখন আমি বলবো যে সাকসেস রেট আসলে 100 তো বলা যায় না, কিন্তু আপনি যদি বলেন যে কত রেট, সেই ক্ষেত্রে আমি 99%ই বলতে পারি। মানে 99? 99%। কারণ হলো যে এইখানে যখন আসে সাকসেস ক্রিয়ার কনসাল্টিং ফার্ম, এত তাদেরকে এত টেক কেয়ার করে যে আনটিল একটা কিছু না হওয়া পর্যন্ত তার জন্য কাজ করে সাকসেস ক্রিয়ার কনসাল্টিং ফার্ম। এখন কিছু কিছু ছেলে মেয়ে আছে আপনার দ্রুত গ্যাস করতে পারে, তারা দ্রুতই চলে যাচ্ছে। আর কিছু কিছু ছেলে মেয়ে আছে একটু দুর্বল, তাদের হয়তো একটু সময় লাগে, 6 মান্থ, 1 ইয়ার, 3 মান্থ, 2 মান্থ। কিন্তু ক্রেডিট মানে সাকসেস ক্যারিয়ারের হোক কিংবা যেভাবে হোক 99% বাংলাদেশিরা চাকরি পাচ্ছে, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। যে তারা চেষ্টা করলে তারা আমেরিকান অন্য কমিউনিটির সঙ্গে ফাইট করে ওই যোগ্যতা তাদের আছে, এগিয়ে যাচ্ছে। আছে তাদের। অনেক ধন্যবাদ আপনাদের জন্য। আপনি সময় দিলেন এবং আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে আরো বেশি বাংলাদেশিরা চাকরি পাক, আমরা সেই প্রত্যাশা জানাই। দর্শক, আমরা যেটি বলছিলাম যে আমরা আসলে আপনি বাংলাদেশি ডিগ্রি দিয়ে বাংলাদেশে যা করেছেন সেটিকে এখানে সেল করতে পারবেন। এটি আপনার একেবারে বৃথা কোনো কিছু নয়। এই পড়াশোনাটাই আপনি এখানে দিয়ে এখানকার যারা পড়াশোনা করছে তাদের সঙ্গে ফাইট করার মতো যোগ্যতা আপনার আছে, এবং সেটি আমরা জানানোর জন্য আজকের এই আয়োজনটি করেছিলাম। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো বাড়ি কেনার বিষয়ে একজন অভিজ্ঞ রিয়েলটরকে সঙ্গে নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমরা বলছিলাম যে বাড়ি কেনার বিষয়ে আমরা কথা বলবো একজন অভিজ্ঞ রিয়েলটরের সঙ্গে। বাড়ি আপনি কিনবেনই, কারণ হলো আমেরিকায় যখন এসেছেন, টুডে, টুমোরো, ডে আফটার টুমোরো একটি বাড়ির মালিক আপনি নিঃসন্দেহ হবেন। এটি আমেরিকান ড্রিম বলা হয়, কিন্তু এটি বাস্তবতা। এটি ড্রিম হওয়ার খুব বেশি এখন আর সুযোগ নেই। অনেক অনেক মানুষ, আপনার চারপাশে প্রচুর মানুষ বাড়ি কিনছেন। একটা বিষয় আপনার জানা দরকার, সেটি হলো যে এই বাড়ি কেনার সময় আপনি যাতে ঠকে না যান, আপনার যাতে ভুলগুলো না হয়, কোথায় কোন বিষয়টি সবচেয়ে রিয়েলটরি জানবেন তার উপরে ফেলে দেবেন, তিনি তার মতো করে গুছিয়ে দেবেন, এমনটি হওয়ার দরকার নেই। আপনাকে সচেতন হতে হবে, আপনাকে কিছু কিছু জিনিস জানতে হবে, তাহলে আপনি একটি ভালো বাড়ি কিনতে পারবেন, ভালো দামে ভালো বাড়ি মালিক হবেন। সেই জন্য আমরা একজন অভিজ্ঞ রিয়েলটরকে আমন্ত্রণ জানিয়েছি। ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ডিসির লাইসেন্স রিয়েলটর লিটু চৌধুরী আমাদের সাথে যোগ দিচ্ছেন। লিটু চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এহসান ভাই। আমরা দর্শকদের জন্য টেলিফোন নাম্বারটি দেয়া আছে স্ক্রিনে, কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন। অনুষ্ঠানটি ফেসবুক পেজেও যাচ্ছে, সেইখানেও কমেন্টস করতে পারবেন, আগে জানিয়ে রেখেছিলাম। লিটু চৌধুরী, আপনার কাছে জানি, আমরা বলছিলাম যে ভালো বাড়ি কেনার জন্য আপনাকে অনেকগুলো বিষয় জানতে হবে। আমরা একটু হোম ওয়ারেন্টি সম্পর্কে আজকে জানবো। এই হোম ওয়ারেন্টি বিষয়টি কি? এটি কি হোম ইন্স্যুরেন্সের মতো কোনো কিছু? ধন্যবাদ এহসান ভাই। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বাড়ি কেনার ক্ষেত্রে যারা আসলে বাড়ি কিনেন, অনেকেই এই জিনিসটার সাথে পরিচিত না। আমি যখন রিয়েল এস্টেট মার্কেটে আসি নাই, বা আমি যখন এই মার্কেটে ইন করি না, আমিও জানতাম না আসলে হোম ওয়ারেন্টিটা কি। অনেকে মনে করেন হোম ইন্স্যুরেন্স একটা, এটা আমাদের সহজ কমন ভাষায় আসলে এটাকে ওই ল্যান্ডার ভাষা বলা হয় যে হ্যাজার্ড ইন্স্যুরেন্স। দ্যাটস মিনস আপনি যখন বাড়ি কিনবেন, আপনার লোন অ্যাপ্রুভ হওয়ার আগে, ফাইনাল অ্যাপ্রুভ হওয়ার আগে এই বাড়ির উপর একটা ইন্স্যুরেন্স নিতে হয়। আপনি নেওয়ার অর্থ হলো যে এই বাড়িটা একটা সেফ থাকলো। ইন্স্যুরেন্স আসলে, ইন্স্যুরেন্সটা শব্দটা কি? ইন্স্যুরেন্স হচ্ছে রিস্ক ট্রান্সফার। আপনি আপনার রিস্কটা ট্রান্সফার করে অন্য কাউকে দিচ্ছেন, এটাকে ইন্স্যুরেন্স বলা হয়। যে কোনো ক্ষেত্রে আপনি গাড়ি কিনছেন, গাড়ির ক্ষেত্রে যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে, আপনাকে কোনো ইভেন ক্যাশ টাকা দিয়েও যদি আপনার গাড়ি কিনেন, আপনাকে ইন্স্যুরেন্স থাকতে হবে মাস। এবং গাড়ি কিনলেও আপনাকে যদি লোনে কিনেন, 100% ইন্স্যুরেন্স ছাড়া আপনাকে কোনো আপনার এই গাড়ির ডিলার আপনাকে এই গাড়ি দিবে না। তো ওটা হচ্ছে যে হ্যাজার্ড ইন্স্যুরেন্স আপনার বাড়ি কেনার সময় লাগে, এবং থাকতে হবে মাস্ট। লাগে বলতে গেলে মাস্ট। কোনো কারণে যদি আপনার বাড়ি ডিস্ট্রয় হয়, কোনো কারণে যদি ফায়ার হয়, আগুন লাগে, বা যে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়, যে কোনো প্রবলেম হয়, সেই টাকাটা ইন্স্যুরেন্সে কাভার করে, সেই ড্যামেজটা কাভার করে। আর হোম ওয়ারেন্টি, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা আসলে নতুন বাড়ি কিনবেন, যারা নতুন বায়ার, নিউ বায়ার, এবং যারা ওল্ড বায়ার, তারা আসলে এই সম্বন্ধে অনেকের এই ধারণাটা নাই
না থাকার আরেকটা কারণ হচ্ছে আমি আমাদের আমাদের সমমান আমাদের যে কলিগ যারা আমাদের এই লাইনে কাজ করে তাদের অভিজ্ঞতাকে আমি আসলে বলবো, দোষারোপ দিব। অনেক সময় তারা এই জিনিসটা এক্সপ্লেন করে না একজন বায়ারকে, যে আপনি বাড়ি কেনার সময় একটা হোম ওয়ারেন্টি নেবেন। হোম ওয়ারেন্টির কি কাজ? ওকে। আমরা অনেক সময় মার্কেট যে যে প্রচলিত ধারা যে অবস্থা, আমরা কি এটাকে সেলার মার্কেট বলি। হুম হুম। এখনো সেলার মার্কেট চলতেছে অনেক জায়গায়। মার্কেট এখন স্থিতিশীল, কিন্তু সবসময় সেলারের প্রাধান্যটা বেশি থাকে। অনেক সময় আমরা আসলে আহ, বাড়ি পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটি যেসব জায়গাগুলোতে খুব হট জায়গা, এটা কখনো বায়ার মার্কেট থাকে না, কখনো আপনার ইজিলি বাড়ি কিনা যায় না। এবং ওয়াশিংটন ডিসি বলেন, ভার্জিনিয়া বলেন, আরো বিভিন্ন জায়গায় যেখানে আমরা বাড়ি কিনতে গেলে অনেক সময় আমরা হোম ইন্সপেকশন দেওয়ার সুযোগ থাকে না। বিকজ হিউম্যান ইন্সপেকশন দিতে গেলে আমরা কন্ট্রাক্ট রেটিফাই করতে পারি না, আমরা কন্ট্রাক্ট উইন হই না, আমরা জিতার ক্ষেত্রে কম। আপনি যখন একটা বাসার মধ্যে কম্পিটিটর থাকে, 5 জনে যখন একটা অফার দেয়, হুম হুম। ওই সময় যদি আপনি হোম ইন্সপেকশন দেন, সেটা তো আপনাকে চয়েস করবে না। সেটা চয়েস করবে যে এই কারণে চাইলে চয়েস করবে না, এর অর্থ কি বাড়িতে কোনো সমস্যা না, বাড়িতে কোনো ডিফল্ট না। কেন, আরো 4 জন যে কম্পিটিটর ছিল তাদের কন্ডিশন গুলো অনেক ভালো। তারা আচ্ছা। যখন একটা অফারটা সাবমিট করে, হুম হুম। আপনি কন্ডিশন দিয়ে রেখেছেন যে আমি হিউম্যান ইন্সপেকশন করাবো, আমি অ্যাপ্রেজাল করাবো, আমি আমার ফাইন্যান্সিয়াল কন্ডিজেন্সি সাবমিট করলাম। তো 3টে যদি আপনি দিয়ে রাখেন, আপনি তো বাইরে বা আপনাকে বাঁচানোর যথেষ্ট সুযোগ। কোনো কারণে বাড়িটা আনার কন্ট্রাক্টে গেল, হুম 2 দিন পরে আপনার 3 দিন পরে আপনি হিউম্যান ইন্সপেকশন করালেন। কোন একটা, মানে একদম সহজ বাংলা ভাষায় বলি আর কি, কোন একটা সুতিয়া ধরে আপনি বললেন যে আমি এই বাসা কিনবো না, তো আচ্ছা। আপনার জন্য তো সেলার লুজার হলো। আন্ডার কন্ট্রাক্ট হলো, আন্ডার কন্ট্রাক্টে গেল বাসাটা, হুম। যাওয়ার পরে আপনি 3 দিন পরে আবার কন্ট্রাক্টটা ভয়েড করলেন ওই হোম ইন্সপেকশনের উপলক্ষে। ওকে। এটা তো রিজন আপনার কাছে আছে, আপনি তো বলতে পারতেছেন আমি আই ডোন্ট লাইক দ্যাট এন্ড এটা আপনি তো আগেই দিয়ে দেখছেন। হোম ইন্সপেকশন 2 ক্ষেত্রে হয়, ইনফরমেশন পারপাস অনলি, আর হচ্ছে ইনফরমেশন পারপাস উইথ ভয়েড। আচ্ছা। মানে যারা তো যে আমি শুধু তোমার হোম ইন্সপেকশনটা করব আমার গ্যাদার নলেজের জন্য, হুম হুম। এই বাড়িতে কি আছে না আছে, আমি তোমার সাথে কোনো নেগোসিয়েশনে যাব না। ওকে। কিন্তু মানে এটি জাস্ট আমার জানার জন্য, কিন্তু এটির রিপোর্টের ভিত্তিতে নেগোসিয়েশনে কোনো সমস্যা হবে না, এমন কি বিষয়? সমস্যা নাই। ওকে। আর এটা হচ্ছে যে নেগোসিয়েশন, হ্যাঁ, মানে তোমার যদি বড় ধরনের সমস্যা আমি পাই তাহলে নেগোসিয়েশন উইথ ভয়েড, ওকে। আমি তোমার সাথে নেগোসিয়েশন করতে পারবো। তো হুম। সেক্ষেত্রে একটা সেলার দেখে যখন একটা অফার পায়, যে আমার গত মাসে যে আমার বাসাটা আমি আন্ডার কন্ট্রাক্ট করেছি, এই মাসে আমার আপনার ক্লোজিং হবে ইনশাল্লাহ, আমি 5টা অফারকে বিট করে পেয়েছি। তো হুম। শেষ মুহূর্তে আমি আমার থেকে একটি ভালো অফার ছিল, আর 5000 মোট ছিল, 725 থেকে উঠতে উঠতে 755 যাই ঠেকছে, হুম 755 আমি পেয়েছি। হুম যেহেতু আমি এখানে এসকেলেশন কস্ট ইউজ করেছিলাম, হুম। জাস্ট একটু ছোট্ট ব্যাপারটা ব্যাখ্যা করি আর কি। যেহেতু আমি এসকেলেশন কস্ট ইউজ করেছিলাম, যে আমার এসকেলেশন এই পর্যন্ত যাবে, আরেকজন এটাকে অফার দিয়েছিল 760। তো সে কেন আমাকে রেটিফাই করছে বা কি কারণে রেটিফাই করছে, ওই আগের আরেকটা অফার, সেমিনার অফার আমাকে ডিসক্লোজ করতে হবে, বাধ্য, নাহলে তো আমি বুঝবো না যে সত্যতা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি যখন রেটিফাই করার পর আমি জিজ্ঞেস করলাম ওয়াই ইউ চয়েস মেন, হাউ ক্যান আই রেটিফাই, আমি এর থেকে তুমি বেশি আরো $5000 বেশি পাইছি না। দেখো, অনলি ওয়ান রিজন, ইউর ফিডব্যাক, ইউর ব্যাকগ্রাউন্ড, প্লাস আমি দেখেছি তোমার লেস কন্টিজেন্সি, মানে শর্তগুলা কম ছিল। তার মধ্যে প্রথম শর্ত ছিল তুমি কোনো হিউম্যান ইন্সপেকশন দেওয়া নাই। তো হিউম্যান ইন্সপেকশন যদি দেওয়া নাই, আরেক পার্টি হিউম্যান ইন্সপেকশন দিছে, আমার ভয় ছিল বা আমার সেলারের ভয় ছিল সে যে কোনো মুহূর্তে এখান থেকে বেরোতে পারে। তো বেটার চয়েস, আমরা $5000 কম পাইছি, রিস্ক কম, আমি তোমাকে চয়েস করছি। মেইন কথা আমরা আসি, যেটা আমাদের জন্য ওকে। আমাদের আলোচনা এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, মানে আপনি যেটা বলছেন যে মানে একজন ক্রেতাকে তো আমরা সবসময় বলি আপনি হোম ইন্সপেকশন করবেন, আর এখন আপনি যে তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন সেটি বলছে হোম ইন্সপেকশন না দিলে আপনি বাড়িটি কেনার সুযোগ পাবেন, দিলে ওই বিক্রেতা হয়তো আপনার সাথে কন্টাক্টে আসবেন না। বি অনেস্ট, আসলে এটা অভিজ্ঞতার ব্যাপার। আমি ওকে। আমার অভিজ্ঞতার খাতিরে আমি অনেক বাড়ি আন্ডার কন্ট্রাক্টে করছি, কোনো প্রকারের ইন্সপেকশন ছাড়া, কোনো প্রকার অ্যাপ্রেজাল ছাড়া, কোনো প্রকার কন্টিজেন্সি ছাড়া। হুম সেটা আপনার যোগ্যতার উপর নির্ভর করে। একজন এজেন্ট বা একজন প্রতিনিধি যখন কাজ করে, হুম নিউ ইয়র্কে অনেক ধরনের লয়ার আছে, ইমিগ্রেশন লয়ার, যেটা নাম্বার 1 ক্ষেত্রে আমরা বেশি লাগে।
আমাদের প্রবাসীদের। হুম। তো এখানে অভিজ্ঞ যে রয়্যাল লয়ার গুলো আছে তাদের পিছনে কেন আমাদের যারা এই ইমিগ্রেশন সহায়তা পাওয়ার জন্য লম্বা লাইন ধরে বসে থাকে? বিকজ তাদের অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। তারা কিভাবে মামলাটা জিতিয়ে আনতে পারবে, যারা কিভাবে মামলাটা উইন করবে তারা জানে। তো Okay. একজন অভিজ্ঞ এজেন্ট এবং ফুল টাইম এবং জ্ঞান সম্পন্ন লোক, সে আপনার একটা ভালো গৃহিণী ভাত রান্না করতে করতে সে ভাত দিকে তাকালে সে বুঝতে পারে যে ভাতটা কি আসলে হয়ে গেছে না হয়ে গেছে, আচ্ছা। ভাত ঠিক হওয়া লাগে না। ঠিক একটা এজেন্ট যখন যায় একটা হোম ওয়ারেন্টি, হোম ইন্স্যুরেন্স ইন্সপেকশন দেওয়ার ক্ষেত্রে, সে তার চোখে যেটা দেখবে বেসিক্যালি, এবং সে সবকিছু পরখ করে দেখবে। একজন ইন্সপেক্টর আসি আপনাকে ডকুমেন্টারি দিচ্ছে, ডিফারেন্সটা ওই জায়গায়। না কিন্তু প্লাস আপনি বিশ্বাসের একটা বিষয় আছে না, মানে সেই রিয়েলটরকে তো, অর্থাৎ আমি যে রিয়েলটরটা নিচ্ছি তাকে তো আমার বিশ্বাস করতে হবে। মানে তিনি যে আমাকে, তিনিও তো চাইবেন যে তার একটা বাড়ি বিক্রি হোক, তো তিনি যে সেই বিক্রি হওয়ার জন্য আমাকে ভুল তথ্য দিয়ে ঘুচিয়ে দিচ্ছেন না, তার গ্যারান্টিটা কিভাবে পাবো? অনেস্টলি সব জায়গায় আপনার অনেস্টলি যদি কাজ করেন, অটোমেটিকলি আপনার বায়ার তো আর আফ্রিকা জঙ্গলে থাকে না, আফ্রিকা জঙ্গল থেকে আসে না। আপনার কাজকর্মের কথাবার্তা, আপনার আচার আচরণ সবকিছুতে আপনাকে সে পরখ করে নিবে, আর যে ভালো তাকে খুঁজে সবাই নিবে। আচ্ছা। এখানে অনেস্টির একটা ব্যাপার আছে, একদম 100% অনেস্টি। আপনার কথাটা খুব সত্য কথা বলছেন। অনেকে তো সেলিং এর ব্যাপারটা হিসাব করে যে আমি কোনোভাবে যদি একটা বাসা সেল করতে পারি এবং কোনোভাবে যদি আমি এটাকে ডান করতে পারি, আমার কমিশনটা আসলো। সেই দিকে তাকে যদি অনেস্টি খেয়াল করে যে আসলে এটা আমার বিজনেস না, এটা আমার একটা লোকের স্বপ্ন পূরণের পথে কাজ করা, এই জিনিসটা যদি সে মাথা কাজ করে, সে কখনো তার সাথে ডিজনেস কাজ এবং করতে লং পারবে না। টার্ম রেপুটেশনের যে একটা বিষয় আছে রিয়েলটরদের, জি, আপনি তো জি, একদিনের জি। জন্য রিয়েলটর হননি, এক বছরের জন্য রিয়েলটর হননি, আপনাকে এই ব্যবসা করে খেতে হবে, চলতে হবে, অর্থাৎ ব্যবসাটি আপনাকে করতে হবে। তাই আপনি আনইথিক্যাল কোনো কিছু করবেন না কিংবা অন্যায় কোনো কিছু করবেন না, এটি তো আপনি বলছেন। আনএথিক্যাল করা উচিত না, কারো স্বপ্ন নিয়ে আপনার প্লে করা ঠিক না আমার দৃষ্টিতে। ওকে। একটা মানুষ একটা বাড়ি, একটা গাড়ি অনেক স্বপ্ন করে কিনে, অনেক চয়েসের উপর, এবং আপনার উপর বিশ্বাস করে সে আসে আপনার কাছে। আপনি অনেক ডিটেলস কিছু জানেন, অনেক ফাঁকটুকু জানেন, চাইলে আপনার একটা বায়ারকে আপনি ডুবাইতে পারবেন, একটা বায়ারকে অনেক উইন করতে পারবেন। সে আপনার বিশ্বাসের উপর সব কাজ করতেছে। কিন্তু স্বর্ণকারের কাছে যাওয়ার পরে যদি আপনাকে 100% বলে যে 22 ক্যারেট, আমার এখানে কোনো গাইড নেই, আপনি তো অবিশ্বাস করার কোনো কারণ না, কারণ আপনার তো তাহলে আমরা ওয়ারেন্টির বিষয়টাতে যদি আসি, লিটু চৌধুরী, ওয়ারেন্টির বিষয়টাতে যদি আসি, তাহলে কি আপনি বলছেন ওয়ারেন্টি নেব আর নেব না, না নিতেই হবে? নেবেন। সুবিধা হচ্ছে যে আপনি ওই $700 $7 থেকে $800 লাগে একটা বাসা হোম ইন্সপেকশন করাইতে। ওকে। তো আমার তো হোম ইন্সপেকশন করানো লাগতেছে না। আমার দৃষ্টিতে আমি যা দেখতেছি একটা আপগ্রেড বাসা, আমি ওইটাও আপনার বাসা উইন করার ক্ষেত্রে, অফার করার ক্ষেত্রে আমি সেটাও একটা সুবিধা পাচ্ছি যে বাসাটা উইন করতে পারতেছি, তার স্বপ্নটা পূরণ করতে পারতেছি। একটা বাসা মিলানোটা খুব কষ্টকর, ব্যাটে বলে মিলানোটা, ছক্কা মারাটা খুব কষ্টকর। একটা ছক্কা যদি মিস যায়, আর একটা বাসা ম্যানেজ করাটা খুবই টাফ। যদি আমার সবকিছু হিসেবে বনে, আমি বায়ারকে বুঝানোর চেষ্টা করবো যে হোম ওয়ারেন্টি আমার দরকার নাই, সরি হোম ইন্সপেকশন দরকার নাই। ওই $700 যে হোম ইন্স্যুরেন্স, হোম ইন্সপেকশন করাতে গিয়ে আমার খরচ হবে, $700 দিয়ে আপনারা 1 বছরের জন্য একটা হোম ওয়ারেন্টি নিতেন। আমি বলছি যে ঋতু ভাই এটা কি বলেন, হোম ওয়ারেন্টি কিসের কাজ? ইয়েস, হোম ওয়ারেন্টি আমি কারো অ্যাড করতেছি না, কোনো কোম্পানির অ্যাড করতেছি না। হোম ওয়ারেন্টির কাজ হচ্ছে আপনাকে 18 থেকে 20টা পয়েন্ট কভার করবে। আপনি বাড়ি কেনার পরে আল্লাহ না করুক, আপনি যেটা দেখেন নাই চোখে, যেটা আপনার চোখে দেখার কোনো সুযোগ নেই, পরখ করারও সুযোগ নেই। আজকে এয়ার কন্ডিশন চলতেছে, এইচভ্যাক সিস্টেম চলতেছে, হিটিং কুলিং সিস্টেম চলতেছে, আজকে ওভেন চলতেছে, আপনি সুন্দর অন করে দেখছেন সব ফাইনাল ওয়ার্ক থ্রুতে, বা আমরা যখন গেছি। কালকে ইলেকট্রনিক জিনিস, হু নো দ্যাট কালকে এটা কোনো কারণে খারাপ হইল, এটা তো আপনার কোনো আপনি কোনোভাবেই এটাকে ফরক করতে পারবেন না। গাড়ি একটা আপনি সুন্দর করে দেখলেন, চালায় মালায় দেখলেন, গেলে গিয়ে গাড়ির শোরুম থেকে বাইর করলেন, কালকে কোনো একটা ইলেকট্রনিক সমস্যা হলো। তো হোম ওয়ারেন্টি নিলে হোম ওয়ারেন্টি কোম্পানি কি বলতেছে, আমরা তোমাদেরকে 18 থেকে 20টা পয়েন্ট কভার করতেছি, প্রাইসও বেশি না, $750 থেকে $800 কিন্তু এটি তো 1 বছরে দিতে হচ্ছে। লিটু চৌধুরী, মানে 1 বছরে এটি দিতে হচ্ছে। হোম ইন্সপেকশন করলে অন্তত আপনি তো, মানে এটি কি এমন যে ঘটকের কথা শুনে আপনি পাত্রীর ব্যাপারে কিংবা পাত্রের ব্যাপারে কোনো খোঁজ খবরই নেবেন না, ওই ঝুঁকিতে যাবেন না, যেহেতু পাত্রটা বেশি ভালো চাকরি করে কিংবা পাত্রীটা বেশি সুন্দরী, হাতছাড়া হয়ে যেতে পারে, এই জন্য কোনো
প্রিভিয়াস ঘটনা জানবেন না, ঘটক যা বলছে তার উপর বিশ্বাস করে আপনি কিনবে, বিয়ে করে ফেলবেন, এটি কি মানে আপনার কাছে কি মনে হয় এটি ঠিক হওয়া উচিত? না, ওই ব্যাপারটা ওরকম না আসলে। বাসাগুলো এখানে তো কেউ ব্র্যান্ড নিউ বাসা কেনার সুযোগ নাই, ব্র্যান্ড নিউ কিনতে বাসা পারে না। আপনি যে হিউম্যান ইন্সপেকশন করালে আপনি এখন বর্তমানে যা দেখতেছেন, হুম হুম। 2 দিন পরে তো একটা ঘটনা ঘটতে পারে। আমি যে হিউম্যান ইন্সপেকশনের বিরোধিতা করতেছি এবং আমি পক্ষে না, সেটা না। আপনি চাইলে আপনি করাইতে পারেন, আপনার মনে স্যাটিসফ্যাকশন থাকতে পারে, কিন্তু একজন অভিজ্ঞ রিয়েলটার বা একজন এজেন্ট যদি আপনার সাথে কাজ করে, সে সবকিছু দেখে বুঝবে যে এটার এইচএস ব্যাক সিস্টেমটা কত পুরনো, কেমন ওকে। ওয়ার্ক করতেছে, হুম হুম আপনার একটা আপনার বয়লার সিস্টেম কেমন, ওটা কতদিন ওয়ার্ক করতেছে, আপনার এই যে অ্যাপ্লায়েন্স গুলা, আপনার রেফ্রিজারেটর, মাইক্রোওভেন, ডিশ ওয়াশার, এগুলো দেখলে আপনি বোঝা যায়। আর একটা মালিক চেষ্টা করে সবকিছু আপগ্রেড করে দিয়ে দেওয়ার জন্য। ওকে, আপনার যেহেতু হোম তিনি একটা ভালো ইন্সপেকশন দাম যে আমি চাইবেন, তিনি মোটামুটি একটা সবকিছু ভালো রাখার চেষ্টা করছে। ঠিক আছে, আমরা যদি একটু এগিয়ে যাই, ক্যাপ লিমিটটা মানে ওয়ারেন্টি আমি দিলাম, তারা ক্যাপ লিমিট কিংবা সর্বোচ্চ আমার যদি এসি, হিটার, প্লাম্বিং কোথাও কোনো সমস্যা হয় কত শতাংশ তারা বিয়ার করবেন নাকি পুরোটাই বিয়ার করবেন? তারা তো বলতেছে যে আমি 1 ইয়ার, তুমি যদি ওয়ারেন্টি নাও, ডিডাক্টেবল সবসময় আপনি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখেন যে আপনি যখন গাড়ি ইন্স্যুরেন্স নেন, ডিডাক্টেবল বেশি থাকলে আপনার মান্থলি পেমেন্টটা কম আসে, তো ওটা তো মান্থলি পেমেন্ট হিসেবে দিতে হয়। এটা 1 ইয়ারের জন্য ফার্স্ট টাইম মুম্বাই যারা বা প্রথম বাড়ি কিনতেছেন, হুম। তারা একটা রিস্ক ফ্রি রাখার জন্য ইন্স্যুরেন্সটা তো রিস্কটা ট্রান্সফার করে দিচ্ছেন আপনার জন্য। ওকে। তো আপনি রিস্ক ফ্রি রাখার জন্য আপনি যদি কনফিউজ থাকেন যে আমি কালকে বাড়ি কেনার পরে নতুন মানুষ, আমি কোথায় যাব, কাকে কল করব, হ্যান্ডিম্যান কল করা, ওকে কল করা, এত ঝামেলা, আমি তো এত কিছু করতে পারবো না ঝামেলা। 750 থেকে $800 দিয়ে নিয়ে আপনি একটা, তারা বলতেছে আমরা কভার করতেছি এয়ার কন্ডিশন, হিটিং, প্লাম্বিং, ইলেকট্রিক, ডিশ ওয়াশার, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, ওয়াশার এন্ড ড্রায়ার, ওভেন, রেঞ্জ, ওয়াটার হিটার, বাথটব, সিলিং ফ্যান, অল অফ দেম। তারা বলতেছে আমরা তোমাদের এই হোম ওয়ারেন্টি কভার করতেছি। যখন কোনো প্রবলেম হলো, তোমার যদি ডিরেক্ট $100 থাকে, $100 পে করলে আমাদের সার্টিফাইড পার্সন আসে তোমার এটা মানে রিপ্লেসমেন্ট করে যিনি দিবে। সার্ভিস কল ফি, আমার মানে আমি যতবার কল দেবো এতবারই $100 পেমেন্ট দিতে হবে $100 তাদেরকে? $100 ওকে। $100 হ্যাঁ। এখন আপনার সেই ক্ষেত্রে বলতে পারেন যে আমি ছোট একটা মাইক্রোওয়েভের ক্ষেত্রে $100 দিলাম, হুম সেটা যদি দামি মাইক্রোওয়েভ হয়, হুম। you can call $100 is not a big deal. একটা একটা সামান্য কয়েলের জন্য হিটটা হচ্ছে না, মাইক্রোওয়েভ চলতে সবকিছু চলতেছে। ওকে। কিন্তু আপনার এখন যদি কিনতে গেলে তো আপনাকে $150 পুরো পে করতে হইতেছে। বাদ দিলাম, মেইন কস্টটা হচ্ছে যে প্লাম্বিং, ইলেকট্রিক, আর হচ্ছে যে এইচএস ব্যাক সিস্টেম। হুম আমার যদি এইচএস ব্যাক সিস্টেম চলে যায় বা কোনো কারণে বা কোনো একটা প্রবলেম হয়, ওখানে মেইন কস্টটা, ওখানে তো আপনি $100 ইউজ করে ওটাকে যদি রিপ্লেসমেন্ট করতে পারেন বা রিপেয়ার করতে পারেন, আপনি একজন হ্যান্ডিম্যানকে কল দিলে তো $120, $150 নেই। ওকে। তো এখন সাধারণ কথা, বা যেটি আপনি জানতে চাই হ্যান্ডিম্যানকে আপনার কল কাছে, দিলেন, হ্যান্ডিম্যান অন টাইমে আসলো না, আবার জিনিস কিনলেন, লাগালেন, এখন তো তারা আপনাকে রিপ্লেসমেন্ট করে দিচ্ছে। ওকে, তো আমার তাহলে এটি দৃষ্টিতে কি আমি এটি কি recommend ম্যান্ডেটরি? আমরা যেমন ইন্স্যুরেন্সের বিষয়টি, এটি ম্যান্ডেটরি গাড়ি চালানোর সময় কিংবা এতে, হোম ওয়ারেন্টিটা কি ম্যান্ডেটরি নাকি এটি আপনার ইচ্ছের উপরে? no, is not a mandatory, is not a you can do it, এটা কোনো ব্যাপার না। হুম আমি বলবো যদি কেউ একটা পুরান বাসা কিনেন, হুম। is not a too much upgraded, ওকে। সেই ক্ষেত্রে রিস্ক ফ্রি রাখতে গেলে হোম ওয়ারেন্টিটা আপনি নিতে পারেন। হ্যাঁ। ওকে। ওকে, ফাইন। আপনি তো অভিজ্ঞ রিয়েলটর, অনেক বাড়ি বিক্রির সঙ্গে জড়িত। আমরা অনেক সময় শুনি যে মানে বায়ার্স ওয়ারেন্টি, বায়ার্স অনেক সময় বলেন যে বিক্রেতার কথা বলছি, তিনি অনেক সময় 1 বছরের জন্য ওয়ারেন্টি গিফট করে থাকেন, কিংবা তিনি বলেন যে আমার বাড়ি 1 বছর ওয়ারেন্টি আমি নেবো। এমনটি কি ঘটে নাকি এটা আসলে খাতা কলমে শোনা যায়? না, অনেক সময় অনেক সেলারে তার ওয়ারেন্টি নেওয়া থাকে। হুম সে যখন বাড়িটা বিক্রি করে, সে ওয়ারেন্টিটা তার যে বাড়িটা কিনবে তার কাছে ওয়ারেন্টিটা ট্রান্সফার করে। ও আচ্ছা, ধরেন আপনার এখনো warranty 6 মাস বাকি আছে, সেই 6 মাসের জন্য উনি ট্রান্সফার করলেন। 6 মাসের জন্য সে পাবে। ওকে। এটা কে কিনছে, কে পে করছে, ডাজেন্ট ম্যাটার। যখন আপনার নতুন বায়ার, নতুন সেলার আসবে এই বাড়ির উপরে, ওই সেলারের কাছে ট্রান্সফার হবে। আর একটা আপনার কাছে আমি কাইন্ডলি ইনফরমেশন দিই, সেলার কোনো কারণে 2 বছর আগে সে নতুন আপনার এয়ার রিপ্লেসমেন্ট করছে, রুট রিপ্লেসমেন্ট করছিল, সে এইচএস ব্যাক রিপ্লেসমেন্ট করছে, আপনার বয়লার রিপ্লেসমেন্ট করছে, আপনার সে মাইক্রোওভেন নতুন লাগাইছে, আপনার সে রেফ্রিজারেটর নতুন কিনছে। হ্যাঁ, সে মালিক ট্রান্সফার হওয়ার সাথে সাথে ওখানে যে নাম্বার থাকে 800 নাম্বারটা,
এবং ওখানে যে মডেল নাম্বারটা থাকে, কোম্পানিকে কল করলে কোম্পানি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি আগে প্রিভিয়াস ওনার না নতুন ওনার। বর্তমানে এই বাড়িতে যে আছে সেই এই জিনিসটা সে উন করবে। এগুলো আপনার এগুলো তিনি হয়তো হ্যান্ড ওভার করে যান, যে বিক্রেতার কাছে হ্যান্ড ওভার করেন যে আপনি এই ফ্যাসিলিটিস গুলো পেতে পারেন, আপনাকে এটির জন্য কোনো পে করতে হবে না। ওকে, এটি নিয়ে আসলেই একটা অনেক লম্বা সময় ধরে আলোচনা করা যেতে পারে, কারণ সবসময় যখন বাড়ির মালিক ক্লেমটা করেন ওয়ারেন্টি প্রতিষ্ঠান সেটি সময় মতো পরিশোধ করে কিনা, পুরোপুরি 100% রিপ্লেস করে দেয় কিনা, কিংবা মেরামত করে দেয় নাকি একটা ক্যাপ আছে, এসব বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে আমার আসলে ব্যাপারে কোনো ভিন্ন অভিজ্ঞতা নাই বা কোনো খারাপ অভিজ্ঞতা নাই। বেশ কিছু ওয়ারেন্টি কোম্পানি আমি ইউজ করেছি বায়ারের ক্ষেত্রে। অনেক সময় আমি বায়ারকে গিফট করি, আমার তরফ থেকে আমি গিফট করি। এখন আপনাকে বাড়ি কিনছেন, আমার বাইরে থেকে আমরা কোনো চার্জ করি না। অনেক সময় বায়ারকে খুশি করে যে বাসা কন্ট্রাক্ট দেওয়ার পরেই আমি ওই হোম ওয়ারেন্টিটা আমার পকেট থেকে আমি পে করি। মানে এটা একটা সুখবর যে এই ধরনের রিয়েলটররা যদি গিফট করেন, নিঃসন্দেহে সেটি বাড়ির মালিকের চাপটা কমিয়ে যায়। মানে তিনি হয়তো নতুন একটা বাড়ি কিনেছেন, এমনিতেই ফাইন্যান্সিয়াল একটা চাপে আছেন, আপনার মতো রিয়েলটররা পেলে নিঃসন্দেহে তিনি খুশি হবেন। আমরাও খুশি হয়েছি আপনাকে আমাদের এই আলোচনায় পেয়ে, কিন্তু সময় শেষ। লিটু চৌধুরী, আমাদেরকে আজকের মতো শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে যারা বাড়ি কিনতে আগ্রহী তাদের জন্য এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি শেয়ার করেছেন, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।